বাসর ঘরে বসে আছে বিলি। হঠাৎই একটা কণ্ঠস্বর ভেসে আসে। এই মেয়ে, শাড়ি খোল। শাড়ি খুলতে কেন বলছেন? কারণ শাড়ি খুলে দেখবো আমি কি দেখবেন? তোর গোপন সবকিছু। ছি, আপনি এতটা অসভ্য। সায়ন এবার হাসতে থাকে, আবার বলতে শুরু করে। অসভ্য না হলে আমার বংশধর আসবে কি করে? ফ্ল্যাশব্যাক। বিয়ের আসরটা অদ্ভুত রকমের নীরব। ঢাক ঢোল নেই, আনন্দ নেই, শুধু চাপা গুঞ্জন। বিয়ের মঞ্চের মাঝে বসে আছে সায়ান। চোখে একরাশ বিরক্তি আর উদাসীনতা। সাদা পাঞ্জাবির বোতাম খোলা, চোখে কড়া দৃষ্টি, যেন পুরো পৃথিবীকে পাত্তা দেয়ই না। আজকের বিয়েটা আসলে সায়নের হওয়ার কথা ছিল না। এই বিয়ের আসরে বসার কথা ছিল সায়নের বড় ভাইয়ের। কিন্তু বিয়ের ঠিক কয়েক ঘন্টা আগে সেই বড় ভাই হঠাৎ উধাও হয়ে যায়। কেউ জানে না কোথায় গেছে। চারিদিকে অপমান, লজ্জা আর বিশৃঙ্খলা। কনের বাড়িতে কান্না শুরু হয়ে যায়, কারণ মেয়েটা বিলি, আর কেউই না, সায়নের নিজের চাচার মেয়ে। এই অপমানের মধ্যে সায়নের মা কাঁদতে কাঁদতে সায়নের সামনে দাঁড়ায়। সায়ন, তুই বিয়ে না করলে আজ মেয়েটার জীবন শেষ হয়ে যাবে। সায়ন ঠোঁট বাঁকায়, চোখে বিরক্তি। সায়ন এমন ছেলে না যে কারো কথা সহজে শোনে। গোয়ার, রাগী, অসভ্য, ঠিক যেন আগুন, যা শিরায় শিরায় বিদ্রোহ। তবুও মায়ের কান্না সহ্য করতে পারে না সায়ান। কয়েক মুহূর্ত নীরব থাকার পর সায়ান শুধু একটা কথাই বলে। ঠিক আছে, বিয়ে করব। কথাটা যেন বজ্রপাতের মতন পড়ে। কিন্তু সমস্যা এইখানেই শেষ না, কারণ বেলির বাবা অর্থাৎ সায়নের চাচা এই বিয়ে কোনোভাবেই মানতে চায় না। চাচা রাগে চিৎকার করে ওঠে। আমার মেয়েকে আমি এই উচ্ছন্নে যাওয়া ছেলের হাতে দেব না। সবাই জানে সায়ন কেমন, বখাটে স্বভাব, ভয়ঙ্কর রাগ, কারো কথাও শোনে না। কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে শেষ পর্যন্ত বাধ্য হয়ে বেলির বাবাকে রাজি হতেই হয়। আত্মীয় স্বজন সবাই ওনাকে বোঝান। কিছুক্ষণের মধ্যেই কাজী বিয়ে পড়ায়, আর ছোট্ট মুখটা কান্নায় ভেজা, চোখ দুইটা ভয়ে কাঁপছে। সায়নের ঠোঁটের কোণে হালকা বাঁকা হাসি টানে, মনে মনে ভাবে। এই মেয়েটা এখন থেকে আমার। আর বিলি তখনও জানে না এ কেমন ঝড়ের মধ্যে পা রাখতে যাচ্ছে। বর্তমান বাসর ঘরের জানালা দিয়ে আসা চাঁদের আলোটা বিলির কাপা কাপা মুখশ্রীর উপর পড়ছে। সায়নের বাঁকা হাসি আর তপ্ত কণ্ঠস্বর তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছে। বিলি দুহাতে নিজের শাড়ির আঁচলটা শক্ত করে চেপে ধরে ভেজা চোখে তাকালো। সায়ন এক পা এগিয়ে এসে বিলির খুব কাছে দাঁড়ায়। তার দীর্ঘ ছায়া বিলির উপর পড়ে, তাকে যেন আরো অসহায় করে তুলল। সায়ন নিচু স্বরে আবার বলল। চুপ করে আছিস কেন? এই যে বিয়েটা হলো তোর বাবার অমতে আর আমার অনিচ্ছায়, এর সত্য তুলতে হবে, তাই না? বেলি তোতলামি করে বলল। আপনি এমন কেন করছেন? আমি তো কোনো দোষ করিনি। সায়ান বেলির চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরল। তার আঙুলের স্পর্শে বেলি শিউরে উঠল। সায়ান এবার গম্ভীর গলায় বলল। দোষ করিসনি, কিন্তু তুই এখন আমার সম্পত্তির অংশ। আর আমার সম্পত্তিতে কি কি লুকানো আছে সেটা জানার অধিকার তো আমার আছেই। তোর ওই লজ্জার আড়ালে কতটুকু ভয় আর কতটুকু ঘৃণা লুকিয়ে রেখেছিস, আজ সব বের করে আনবো। বেলি বুঝতে পারল সায়ান আসলে তাকে শারীরিকভাবে নয়, বরং মানসিকভাবে ভেঙে চুরমার করতে চাইছে। তার অসভ্যতা আসলে তার ভেতরে জমে থাকা জেদ আর অপমানের বহিঃপ্রকাশ। হঠাৎ সায়ান তার পকেট থেকে একটা ছোট মকমলের বাক্স বের করলো। সেটা বেলের কোলের ওপর ছুড়ে দিয়ে বলল। খোল এটা। এটা তোর গোপন জিনিস নয়, এটা আমার দেওয়া প্রথম উপহার। শাড়ি খোলার কথা বলেছি কারণ এই গয়নাগুলো পরতে হলে তোকে সহজ হতে হবে। এতটা জড়সড় হয়ে থাকলে আমি তোকে সাজাবো কি করে? বেলি অবাক হয়ে বাক্সের দিকে তাকালো। সায়ানের রাগে চোখের আড়ালে কি তবে অন্য কোনো মানুষ আছে, নাকি এটা নতুন কোনো খেলার শুরু? সায়ান আবার সেই বাঁকা হাসি দিয়ে বলল। ভয় পাস না, বাঘে ধরলে একবারে খায়, আর সায়ান ধরলে তিলে তিলে মারে। আজ রাতটা তো কেবল শুরু। বেলি কাপা কাপা হাতে মখমলের বাক্সটা খুলল। ভেতরে একটা হীরের সূক্ষ্ম নেকলেস জানালা দিয়ে আসা চাঁদের আলোয় ঝিকমিক করে উঠল। সায়ান বেলির খুব কাছে বসে পড়ল। তার শরীরের নিঃশ্বাস বেলির ঘাড়ের কাছে অনুভব হচ্ছে।
সায়ান ফিসফিস করে বলল। কি হলো, পছন্দ হয়নি? বেলি নিচু স্বরে বলল। খুব সুন্দর, কিন্তু আপনি তো একটু আগে বলেছিলেন। বলছিলাম তোর গোপন সব কিছু দেখবো। সায়ান মাঝপথে কথা কেড়ে নিয়ে হাসল। তোর চোখের ওই ভয়টা আমি দেখতে চাইছিলাম। তুই আমাকে বকাটে ভাবিস, অসভ্য ভাবিস, তাতে আমার কিছু যায় আসে না। বেলি অবাক হয়ে তাকায়। সায়ানের রুক্ষ কথার আড়ালে যে গভীর পর্যবেক্ষণ লুকিয়ে আছে তা সে বুঝতে পারেনি। সায়ান নেকলেসটা নিজের হাতে তুলে নিল। ঘুরে বস। বেলি বাধ্য মেয়ের মতন ঘুরে বসল। সায়ানের ঠান্ডা হাতের স্পর্শ পিঠে লাগছে। বেলি শিউরে ওঠে। নেকলেসটা পরিয়ে দিয়ে সায়ান তার কানের কাছে মুখ নিয়ে এলো। সায়ান উঠে দাঁড়ায়। জানালার পর্দা টেনে দিয়ে সে সোফার দিকে এগিয়ে গেল। বেলি অবাক হয়ে জিজ্ঞেস করল। আপনি কি ওখানে শোবেন? সায়ান একটা বালিশ টেনে নিয়ে শুয়ে পড়ল। হাতঘড়িটা খুলতে খুলতে বলল। কেন, পাশে শোয়ার খুব শখ? আমি আগেই বলেছি আমি অসভ্য। পাশে শুলে কিন্তু আর কথা দিয়ে সামলাবো না। বেলি দ্রুত মুখ ঘুরিয়ে নিল। তার বুকটা ধড়ফড় করছে। সায়ান লোকটা আসলেই বড় একটা ঝড়। কখনো তপ্ত রোদের মতন পুড়িয়ে দেয়, আবার কখনো দমকা হাওয়ার মতন সব এলোমেলো করে দেয়। সকালের রোদ বেলির চোখে পড়তেই তার ঘুম ভেঙে গেল। ধড়ফড় করে উঠে বসতেই কাল রাতের সব স্মৃতি মাথার ওপর আছড়ে পড়ল। ঘরের এক কোণে সোফায় সায়ান নেই। চাদরটা অগোছালো হয়ে পড়ে আছে। বেলি আয়নার দিকে তাকিয়ে দেখল গলার হীরের নেকলেসটা এখনো চিকচিক করছে। নিজের অগোছালো চুল আর চুলে হাত বুলিয়ে নিয়ে বেলি দীর্ঘশ্বাস ফেলল। ঠিক তখনই দরজা খুলে সায়ান ভেতরে ঢুকলো। পরনে কালো টি শার্ট আর ট্রাউজার। চুলগুলো এখনো এলোমেলো। হাতে এক মগ ধোয়া ওঠা কফি। সায়ান বেলিকে দেখে এক মুহূর্ত থামলো। তারপর বাঁকা হেসে বলল। ঘুম ভাঙলো মহারানীর? বেলি মাথা নিচু করে রইল, কোনো উত্তর দিল না। সায়ান কফিতে একটা চুমুক দিয়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। সায়ানের হাতে ধরা কফির মগ থেকে ধোঁয়া বেরোচ্ছে। সে একপাশে হেলান দিয়ে দাঁড়িয়ে মগটা থেকে শব্দ করে একটা চুমুক দিল। তারপর বেলিকে আপাদমস্তক একবার দেখে নিয়ে বাঁকা হাসলো। সায়ান বেলিকে উদ্দেশ্য করে বলল। কিরে, এভাবে সং সেজে বসে আছিস কেন? বেলি বিছানার চাদরটা আঙ্গুলে জড়াতে জড়াতে নিচু স্বরে বলল। আপনি সকালে উঠেই এমন শুরু করলেন কেন? শুরু তো কেবল করলাম। সায়ান কফির মগটা বেলির নাকের সামনে ধরল। কফির কড়া গন্ধে বেলির নাক কুচকে এলো। সায়ান সেটা দেখে মজা পেয়ে আরো কাছে এগিয়ে এলো। আপনি কি সব সময় এইভাবেই কথা বলেন? মানুষের সাথে ভালো ব্যবহার কি আপনার ডিকশনারিতে নেই? সায়ান শব্দ করে হাসলো। ভালো ব্যবহার ওটা তো ভালো ছেলেদের জন্য। আমি তো তোর ভাষায় অসভ্য, আর অসভ্যদের কাজই হলো জ্বালানো। হঠাৎই কফির মগটা টেবিলের ওপর রেখে বেলির আরো কাছে এসে ঝুঁকে এলো। বেলির গলার নেকলেসটা আঙুল দিয়ে আলতো করে নাড়িয়ে দিয়ে বলল। নেকলেসটা তো বেশ মানিয়েছে, কিন্তু তোর মুখটা বড্ড ফ্যাকাশে। কাল রাতে কি ঠিকমতো ঘুম হয়নি আমার সাথে এক রুমে থেকে? বেলি লজ্জায় আর রাগে লাল হয়ে গেল। আপনি আপনি আসলেও একটা একটা কি, বখাটে জানোয়ার? সায়ান বেলির কথা কেড়ে নিয়ে বলল। বলতে থাক। তোর মুখ থেকে গালি শুনতেও বেশ লাগে, অন্তত ওই কান্নাকাটির চেয়ে তো ভালো। সায়ান আবার কফির মগটা তুলে নিয়ে শেষ চুমুক দিল। তারপর বিছানার ওপর ঝুঁকে পড়ে বেলির কানের খুব কাছে গিয়ে ফিসফিস করে বলল। তোর বাবা যেন দেখে বুঝতে পারে সারা রাত তুই শুধু কাঁদিসনি। আমি চাই তিনি ভাবুক তার মেয়ে এই উচ্ছন্নে যাওয়া ছেলের সাথে বেশ ভালোই সময় কাটাচ্ছে। এটা ওনার জন্য সবচেয়ে বড় শাস্তি হবে, বুঝলি? বেলি অবাক হয়ে সায়ানের চোখের দিকে তাকালো। লোকটার প্রতিটা কথাই কেমন বিচ্ছে, তেমনি প্রতিটা কাজও কেন যেন একটা অদ্ভুত রক্ষণাত্মক দেয়াল তৈরি করে দিচ্ছে। সায়ান বেলির খুব কাছে এগিয়ে এসে নেকলেসটা আঙুল দিয়ে আলতো করে নাড়ালো। ভাগ্যের কি অদ্ভুত পরিহাস দেখ, তুই শেষ পর্যন্ত আমার বউ হয়ে এই ঘরে বসে আছিস। তুই হয়ে গেলি আমার গলার কাটা, থুড়ি, গলার হার। এখন কি আর করার? কপালে যখন তুই ছিলি তখন নেকলেসটাও তোর গলাতেই মানিয়ে নিতে হবে।
বেলি অপমানে মুখটা নিচু করে ফেলল। আমি তো আর শখ করে আপনার গলায় পড়িনি। আপনার ভাই পালিয়ে গেছে বলেই তো আজ আমার এই অবস্থা। সায়ান হঠাৎই বেলির চিবুকটা শক্ত করে ধরল। তার চোখে এখন আগুনের লাভা। আমি ভেবেছিলাম রাজকন্যা বিয়ে করব, আর ভাগ্যের ফেরে পেলাম এক কান্নাকাটি করা উপদ্রব। সায়ান একটু দূরে সরে গিয়ে শীষ দিতে দিতে নিজের ফোনটা পকেট থেকে বের করলো। তবে একটা কথা মনে রাখিস, বাইরে যখন যাবি তখন যেন ওই ফ্যাকাশে মুখটা নিয়ে না যাস। মানুষ যেন ভাবে সায়ান তার বউকে রাজার হালে রেখেছে। বেলি ফুপিয়ে ওঠার আগে সায়ান আবার ঘুরে তাকালো। কাঁদবি না একদম। সকালে উঠে এই কান্নাকাটির দৃশ্য দেখলে আমার কফিটা হজম হয় না। তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আজ তোর বাবার সামনে একটা বড় ধামাকা আছে। আমি চাই তিনি দেখুন, যার হাতে তিনি মেয়ে দিতে চাননি সেই ছেলেই এখন তার মেয়ের ভাগ্য বিধাতা। কথাটা বলেই সায়ান দড়াম করে দরজাটা লাগিয়ে বেরিয়ে গেল। বেলি শুধু আয়নার দিকে তাকিয়ে রইল। হীরের নেকলেসটা ওর গলায় বড্ড ভারী লাগছে, যেন কোনো দামি শেকল দিয়ে সায়ান তাকে বেঁধে ফেলেছে। সায়ানের পুরো নাম ইয়াসির খান সায়ান। সবাই ওকে উচ্ছন্নে যাওয়া ছেলে বলে চেনে। বয়স মাত্র 20 বা 21। 2 বার জেলও তো খেটে এসেছে। সায়ানের কাছে নিয়ম ভাঙাই নিয়ম। স্কুলের গণ্ডি পেরোনোর আগেই তার নামে থানায় ডায়েরি হয়েছিল। পাড়ায় কোনো মারপিট বা রাজনৈতিক মামলা, সব জায়গাতেই সায়ানের উপস্থিতি ছিল অবধারিত। তার ডান হাতের কবজিতে একটা গভীর কাটার দাগ আছে, যা কোনো এক পুরনো গ্যাং ফাইটের স্মৃতি বহন করে। মাত্র 2 বছরের ব্যবধানে সায়ান 2 বার হাজতবাস করেছে। একবার এক প্রভাবশালী নেতার ছেলেকে মাঝ রাস্তায় পিটিয়ে আদমরা করার অপরাধে, আর দ্বিতীয়বার অবৈধ বাইক রেসিং এবং ট্রাফিক পুলিশের গায়ে হাত তোলার দায়। হাজত থেকে ফেরার পর তার জেদ যেন আরো কয়েক গুণ বেড়ে গিয়েছিল। নিজের বাবা মাও তাকে নিয়ে আশা ছেড়ে দিয়েছেন। বড় ভাই যখন পড়াশোনায় তুখোড় আর আদর্শ ছেলে, সায়ন তখন ছিল ঠিক তার উল্টো। এমনকি বাড়িতে মেহমান এলেও তাকে ঘর থেকে বেরোতে নিষেধ করা হতো। তাকে সবাই অভিশাপ বলে মনে করত। সায়ন কথা কম বলে, কিন্তু তার কাজ হয় মারাত্মক। কারোর সাথে তর্কে জড়ায় না সে। মেজাজ বিগড়ে গেলে সরাসরি আঘাত করে। তার রক্তে যেন সবসময় আগুন দৌড়ায়। কেউ তাকে অপমান করলে সে সেটা ভুলে যায় না, বরং মোক্ষম সময়ে তার দ্বিগুণ শোধ তোলে। রাত বাড়লে সায়নের আসল রূপ বের হয়। দামি বাইক নিয়ে শহরের জনশূন্য রাস্তায় ঝড়ের গতিতে ছুটে চলা তার নেশা। মদ্যপান না করলেও তার চোখের লাল আভা আর গম্ভীর কণ্ঠস্বর মানুষকে বুঝিয়ে দেয় যে সে কতটা ভয়ঙ্কর হতে পারে। বেলি বিছানায় এক কোণায় কুকড়ে বসে আছে, শাড়ির আঁচলটা অবিন্যস্ত। ঠিক তখনই দরজার খুব মৃদু একটা টোকা পড়ল। দরজা ঠেলে ভেতরে ঢুকলো সায়নের মা। তার চোখে মুখে অপরাধ বোধ আর গভীর মমতা। বেলিকে ওভাবে বসে থাকতে দেখে তার কলেজাটায় যেন মোচড় দিয়ে উঠল। তিনি ধীর পায়ে এগিয়ে এসে বেলির মাথায় হাত রাখলেন। বেলি ফুপিয়ে উঠে জড়িয়ে ধরল তাকে। ধরা গলায় বলল, বড় আম্মু। সায়নের মা দীর্ঘশ্বাস ফেলে বিলির পাশে বসলেন। সায়নের মা বেলির চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরলেন। শোন বেলি, সায়ন ছোটবেলা থেকে এমন ছিল না। ও জেদি ছিল, কিন্তু ওর মনে অনেক মায়া ছিল। কিন্তু এই সমাজ আর এই বাড়ির মানুষ ওকে পদে পদে অপমান করেছে। কিন্তু তোর বাবা ওকে উচ্ছন্ন যাওয়া বলে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করেছে। পুলিশ ওকে বিনা দোষে অনেকবার জেলে নিয়েছে। এই বদনামগুলো ওকে এমন বানিয়ে ফেলেছে। তিনি একটু থেমে আবার বললেন, সায়ন তোকে ভয় দেখাচ্ছে যাতে তুই ওকে ঘৃণা করিস। ও আসলে কাউকে নিজের কাছে আসতে দিতে চায় না, আবার কেউ ওকে আঘাত করে। তুই ওর চোখের দিকে তাকিয়ে দেখিস বেলি, সেখানে শুধু রাগ নেই, এক হাহাকার আছে। সায়ন এখন বেরিয়ে গেছে, ও ফিরে আসার আগে তুই একটু খেয়ে নে মা। এরপর বেলিকে ফ্রেশ হতে বলে নিচে খাবার আনতে চলে গেল সায়নের মা। সায়নের মা ঘর থেকে বেরিয়ে যেতেই বেলি নিজেকে কিছুটা গুছিয়ে নিয়ে বাথরুমে গেল। মুখে ঠান্ডা পানি ঝাপটা দিতেই তার শরীর আর মন যেন একটু সজাগ হয়ে উঠল। লাল বেনারসি পাল্টে সে সাধারণ একটা সুতির শাড়ি পরল। বেলি ঘর থেকে বেরিয়ে ধীর পায়ে নিচে নেমে এলো। ড্রয়িং রুমে সায়নের বাবা গম্ভীর মুখে বসে আছেন। বেলির দিকে তাকাতে পারছেন না। বড় ছেলে যা করেছে, বেলিকে নিজের মেয়ের মতোই ভালোবাসে তিনি।
রাইসা সোফায় বসে ফোন টিপছে। বেলিকে দেখে রাইসা একটু ম্লান হাসলো। ডাইনিং টেবিলটা খাবার দিয়ে সাজানো। সায়নের মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে বেলিকে দেখে মুখে হাসি রেখা টানলেন। আয় মা, এদিকে আয়, এখানে বস। গরম গরম পরোটা আর ভাজি করেছি। বেলি বাধ্য মেয়ের মতন চেয়ার টেনে বসল। ঠিক তখনই বাইরে বাইকের বিকট গর্জন শোনা গেল। সবার দৃষ্টি জানালার দিকে চলে গেল। 29 বছরের ইয়াসির খান সায়ান তার কালো রঙের স্পোর্টস বাইক নিয়ে উঠোনে এসে থামল। গটগট করে ভেতরে ঢুকে সোজা ডাইনিং টেবিলের দিকে এলো। সায়ান বেলির পাশের চেয়ারটা টেনে বসল। সায়ানের মা এক গ্লাস জল ওর দিকে এগিয়ে দিয়ে বললেন। কোথায় গিয়েছিলি এত সকালে? সায়ান গ্লাসে বড় একটা চুমুক দিয়ে বেলির দিকে আর চোখে তাকালো। বেলি সাধারণ সাজ আর শান্ত মুখটা দেখে তার ঠোঁটের কোণে আবার সেই পরিচিত বাঁকা হাসিটা ফিরে এলো। কিরে, রান্নার উপদ্রব? তোর বড় আম্মু কি তোকে কড়া কোনো ওষুধ দিয়েছে? সকালে সেই মরা ফ্যাকাশে মুখটা তো দেখছি এখন নেই। এই সায়ন, খেয়ে নে, ওকে জ্বালাচ্ছিস কেন? সায়ান একটা পরোটা ছিঁড়ে মুখে দিল। খানিকটা ঝুঁকে এসে বেলির প্লেটের দিকে তাকায়। বেলির খাওয়া তখনও শুরু হয়নি। সে কেবল আঙুল দিয়ে পরোটার কোণা ছিঁড়ছিল। কি হলো? মহারানীর কি নিজের হাতে খেতে কষ্ট হচ্ছে, নাকি খাইয়ে দেওয়ার জন্য সেই নিখোঁজ রাজপুত্রের পথচে বসে আছিস? বেলি কিছু বলে না। সায়ান জানিয়ে দেয়, আমি আজই ঢাকা চলে যাচ্ছি। এই বাড়িতে দম বন্ধ হয়ে আসছে আমার। সায়ান বাড়িতে খুব একটা থাকে না। ঢাকায় তার নিজের এক আলাদা জগৎ আছে, যেখানে পরিবারের কেউ হস্তক্ষেপ করতে পারে না। বড় ভাই রাহাতের বিয়ের জন্য মায়ের করা আদেশে সে কয়েক বছর পর বাড়িতে পা রেখেছিল, কিন্তু পরিস্থিতির ফেরে বেলি এখন তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। সায়ন, তুই একা যেতে পারবি না, বেলিকেও সাথে নিয়ে যেতে হবে। সায়ান হঠাৎই জ্বলে উঠল। মা, এটা কোনো তামাশা না। আমি ওকে ওখানে নিয়ে কি করব? ওকে এখানেই রেখে দাও। সায়ানের মা জেদ ধরে বললেন, বেলি এখন তোর বিবাহিত স্ত্রী, তুই ওকে সাথে নিয়ে যাবি, এটাই আমার শেষ কথা। অনেক তর্কাতর্কির পর সায়ান হার মানল। বিরক্তিতে কপালে হাত দিয়ে সোফায় ধপ করে বসে পড়ল। বেলি দাঁড়িয়ে সব শুনছিল। তার বুকটা ভয়ে ডিপ করছে। 29 বছরের এক দুর্দর্শ মানুষের সাথে অচেনা শহরে একা থাকা ভাবতেই তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। বেলির বাবা, মা আর ছোট ভাই এসে পৌঁছেছেন। খবর পেয়েছেন বেলি আজ ঢাকা চলে যাচ্ছে। বেলির বাবার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। তিনি সায়ানের বাবার সামনে দাঁড়িয়ে বলল, ভাইজান, মেয়েটা আমার বড্ড ছোট। সায়ান যেভাবে চলাফেরা করে, ও কি পারবে বেলিকে সামলাতে? আমি তো খুব চিন্তায় আছি। সায়ানের মা এগিয়ে এসে বেলির বাবাকে বলল, ভাই, তুমি একদম চিন্তা করো না, সায়ন এখন আর আগের মতো নেই। ও এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। মুখে যতই তিতা কথা বলুক, ও বেলির কখনো অমর্যাদা করবে না। আমি বিশ্বাস করি সায়ন পারবে বেলিকে আগলে রাখতে। এরপর বেলির বাবাও বেলির কাছে গিয়ে দাঁড়ায়। বেলি, তুই কি আমার উপর রাগ করেছিস? বেলি মাথা নিচু করে থাকে। এভাবে তোর বিয়ে দিয়ে দিলাম, তাও আবার সায়ানের সাথে। আসলে রাহাত, সে তো বিয়ের জন্য বসেছিল, সব ঠিকঠাক ছিল, কিন্তু শেষ মুহূর্তে পালিয়ে গেল। চারদিকে লোকজনের কথা, অপমান, তোর বড় আম্মুও বলল। আমি আমি তখন কিছুই বুঝতে পারিনি বেলি, মাথা কাজ করছিল না, তাই সায়ানের সাথে বিয়ে দিতে রাজি হয়ে গেলাম। বেলির বাবা 2 হাত জোর করে, আমাকে ক্ষমা করে দে মা, আমি তোকে ঠেলে দিলাম এক অজানা জীবনে। আমি রাগ করিনি আব্বু, আমার কপালে যা ছিল তাই হয়েছে, আমি মেনে নিয়েছি। আসলে আজ সকালে সায়ানের মা বেলিকে বুঝিয়ে মানসিক পরিস্থিতি ঠিক করতে, আর বেলির একজন প্রিয় মানুষ তার বড় আম্মু। বেলির মা বেলিকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। রাইসা বেলির লাগেজগুলো গুছিয়ে দিচ্ছিল। দীর্ঘ ঘন্টার ক্লান্তিকর জার্নি শেষে গাড়িটা অভিজাত অ্যাপার্টমেন্টের সামনেই থামল। শহরের নিয়ন আলো আর যান্ত্রিক শোরগোল 17 বছরের বেলির কাছে একদমই নতুন। সায়ান বেলির লাগেজটা এক হাতে তুলে নিয়ে অন্য হাতে বেলির কবজিটা ধরল। লিফটে ওঠার সময় বেলি দেখল সায়ানের চোখে মুখে এক ধরনের নির্লিপ্ততা। 3 নম্বর ফ্লোরের একটা ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে সায়ান পকেট থেকে চাবি বের করে দরজা খুলল। ভেতরে ঢুকতেই বেলি অবাক হয়ে তাকালো। পুরো ফ্ল্যাটটা বেশ গোছানো।
কিন্তু কেমন একটা ব্যাচেলার ছাপ আছে। সামনেই বড় একটা ড্রয়িং রুম। ড্রয়িং রুমের দুই পাশে দুইটা বেডরুম। দরজা দেখা যাচ্ছে। সায়ান লাকেশ ড্রয়িং রুমের মাঝখানে রেখে ধপ করে সোফায় বসে পড়ল। তোর বড় আম্মু তোকে আমার সাথে পাঠিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু মনে রাখিস এটা আমার জগৎ। এখানে তোর ওই কান্নাকাটি বা ঢং চলবে না। ওই যে বাম দিকের রুমটা দেখছিস, ওটা তোর, আর ডান দিকেরটা আমার। বেলি ঘরটার চারপাশ দেখছিল। আপনি কি এখানে একাই থাকেন? সায়ান একটা তাচ্ছিল্যের হাসি হাসল। হ্যাঁ, একা থাকি। জঞ্জালদের সাথে কেউ থাকতে চায় না বেলি। এখন গিয়ে ফ্রেশ হয়ে নে। সায়ান উঠে তার নিজের রুমের দিকে পা বাড়ালো। বেলি ধীর পায়ে তার জন্য বরাদ্দ রুমটার দিকে গেল। দরজা খুলতেই দেখলো রুমটা বেশ ছিমছাম। বেলি লাকেশ থেকে একটা সুতির সাধারণ সালোয়ার কামিজ বের করে ফ্রেশ হয়ে নিল। শাওয়ার নেওয়ার পর শরীরটা একটু হালকা লাগছে, কিন্তু পেটের ভেতর খিদের চোটে একটা অস্থিরতা কাজ করছে। রাত বাড়ছে। বেলি রান্নাঘরে গেল। আধুনিক ধাঁচের রান্নাঘর, সবকিছুই খুব পরিপাটি। ব্যাচেলার মানুষ হয়েও সায়ান যে খুব শৌখিন তা বোঝা যায়। ক্যাবিনেট খুলতেই দেখলো চাল ডাল থেকে শুরু করে হরেক রকমের মশলা আর নুডলসের প্যাকেট আছে। বেলি আর দেরি না করে চটপট এক প্যাকেট নুডলস রান্না করে ফেলল। ধোয়া ওঠা গরম নুডলস নিয়ে ডাইনিং টেবিলে এসে বসলো। নিজের জন্য এক প্লেট বেড়ে নিলেও বেলির মন মানছে না। বেলি ভাবলো ডাকবে কি ডাকবে না সায়ানকে। সায়ান যখন বাড়ি ছেড়ে বেলির বয়স তখন মোটে 10। সেই কিশোরী বেলায় সায়ানের যে রুক্ষরূপ দেখেছিল আর বড়দের মুখে যা শুনেছিল তাতে একটা আতঙ্ক সবসময় কাজ করত। কিন্তু এই 2 দিনে বেলির তেমন কোনো ভয় লাগলো না। বেলি দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সায়ানের ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। দরজাটা ভেড়ানো ছিল। আলতো ধাক্কা দিতেই খুলে গেল। ভেতরের ঘুটঘুটে অন্ধকার, এসির একটা হিমশীতল হাওয়া বেলির গায়ে এসে লাগলো। বিছানায় সায়ান অঘরে ঘুমাচ্ছে। সে তার টি শার্ট খুলে ফেলেছে, কেবল ট্রাউজার পরা। চওড়া পিঠে আর হাতের পেশিতে আলো পড়ে এক অদ্ভুত ভাস্কর্যের মতন লাগছে। বেলি খাটের খুব কাছে গিয়ে নিচু স্বরে ডাকলো, শুনছেন? একটু উঠে খেয়ে নিন। সায়ান নড়ল না। বেলি এবার একটু ঝুঁকে তার কাঁধে হাত রাখলো। এই যে শুনছেন। হঠাৎ বিদ্যুৎ বেগে কিছু একটা ঘটে গেল। সায়ান ঘুমের ঘরেই বেলির হাতটা ধরে এক ঝটকায় তাকে নিজের দিকে টেনে নিল। বেলি ভারসাম্য হারিয়ে সরাসরি সায়ানের বুকের ওপর গিয়ে পড়ল। সায়ান 2 হাতে বেলিকে শক্ত করে জড়িয়ে ধরে বিছানায় শুইয়ে দিল। বেলির বুকের ধড়ফড়ানিটা সায়ানের খালে গায়ের সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে। বেলি ছোটার চেষ্টা করছে। সায়ান এবার চোখ খুলে বেলির চোখের দিকে তাকালো। চোখ মেলতেই অন্ধকারে নীলছে আলোয় বেলির ভীতু মুখটা দেখল। মুহূর্তের মধ্যে তার নেশা জড়ানো ভাবটা কেটে গেল। এক ঝটকায় বেলিকে ছেড়ে দিয়ে বিছানায় উঠে বসল। চোখে মুখে এখন বিরক্তি আর অপ্রস্তুত একটা ভাব। তোর সাহস তো কম না। আমার রুমে এভাবে বিনা অনুমতিতে ঢুকেছিস কেন? বেলি ধড়ফড় করে বিছানা থেকে নেমে দাঁড়িয়ে পড়ল। লজ্জায় জানালার দিকে মুখ ফিরিয়ে নিল। আমি আমি খাবার ডাকতে এসেছিলাম। এক নিঃশ্বাসে কথাগুলো বলে বেলি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে এলো সে। হার্টবিট এত দ্রুত বিট করছে। মিনিট 5 পর সায়ান ঘর থেকে বেরিয়ে এলো। গায়ে এখন একটা সাদা টি শার্ট জড়িয়ে নিয়েছে। চুলগুলো হাত দিয়ে ঠিক করতে করতে ডাইনিং টেবিলের সামনে এসে দাঁড়ালো। ধোয়া ওঠা নুডলসের বাটির দিকে তাকিয়ে একবার বেলির দিকে আর চোখে তাকালো। বেলি তখন প্লেটে নুডলস নিয়ে মাথা নিচু করে খুঁটিয়ে খুঁটিয়ে খাচ্ছে। সায়ান চেয়ার টেনে বসলো। নুডলসের বাটি থেকে নিজের প্লেটে খানিকটা তুলে নিল। প্রথম চামচটা মুখে দিয়েই একটু থামলো। বেলি রান্নার হাতটা যে এত চমৎকার তা ভাবতেও পারেনি। নুডলসে ঝাল একটু বেশি হয়েছে। সায়ান গম্ভীর গলায় বলল, কিন্তু তার হাত থামলো না। সে বেশ আয়েশ করেই খেতে লাগলো। বেলি কোনো কথা বলল না। সায়ান এবার খাওয়ার মাঝখানে থেমে বেলির চোখের দিকে সরাসরি তাকালো। একটু আগে রুমে যা হয়েছে ওটা স্টেপ ঘুমের ঘরে ভুল ছিল। ওটা নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই। বেলি এবার মুখ তুলে তাকালো। সায়ানের কথায় কেন যেন একটা সূক্ষ্ম অবহেলার সুর ছিল। বেলি জেদ করে বলল, আমিও কিছু মনে করিনি। সায়ান খাওয়া শেষ করে উঠে নিজের রুমের দিকে চলে গেল। বেলি শুধু তাকিয়ে রইল তার যাওয়ার দিকে। লোকটার স্পর্শে কেন জানি বেলির এক অদ্ভুত টান অনুভব করল। বেলির ঘুম ভাঙল। অভ্যাসবশত বিছানা ছাড়লো ঠিকই,
কিন্তু পরক্ষণে মনে পড়ল সে এখন বাবার বাড়িতে নেই। এটা ঢাকা শহর, আর এই ফ্ল্যাটের মালিক ইয়াসির খান সায়ান। বেলি ড্রয়িং রুমে আসতেই দেখলো ঘরটা ফাঁকা। সোফায় সায়নের কালো শার্টটা পড়ে আছে। ডাইনিং টেবিলের ওপর এক মগ কফি অর্ধেকটা খাওয়া অবস্থায় পড়ে আছে, সাথে একটা ছোট্ট চিরকুট। বেলি চিরকুটটা হাতে নিল। কাটা কাটা অক্ষরে লেখা, আমি কাজে বেরোলাম, ফিরতে রাত হতে পারে। ফ্রিজে খাবার আছে, গরম করে খেয়ে নিস। আর সাবধান, কলিং বেল বাজলে আগে সিসিটিভি ক্যামেরায় দেখবি কে এসেছে, তারপর দরজা খুলবি। এই শহরটা তোর গ্রামের মতো নিরাপদ নয়। বেলি ফ্রেশ হয়ে খেয়ে নিল। সায়নের মাকে ফোন করলো। এরপর বেলি তার নিজের মা আর বাবার সাথেও কথা বলল। বাবা বারবার বলেছিলেন, মারে, কোনো অসুবিধা হলে আমাকে জানাস। শায়ন যদি বেশি বাড়াবাড়ি করে তবে আমায় বলিস। বেলি বাবাকে আশ্বস্ত করলো। কথা শেষ করে বেলি ড্রয়িং রুমে এসে বসলো। ফ্ল্যাটটা একদম নিঝুম। বেলি সারাটা দুপুর ফ্ল্যাটটা ঘুরে দেখল। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো। ঢাকার আকাশটা কেমন ধোয়াটে। বেলি ড্রয়িং রুমের বারান্দায় গিয়ে দাঁড়ালো। নিচে হাজার হাজার মানুষের ভিড়, গাড়ির হর্ন। তার খুব একা লাগছিল। হঠাৎই দরজায় চাবি ঘোরানোর শব্দ হলো। বেলি দ্রুত ড্রয়িং রুমে ফিরে এলো। সায়ান ভেতরে ঢুকলো। সায়ান এসে পকেট থেকে একটা প্লাস্টিকের প্যাকেট বের করে ডাইনিং টেবিলের ওপর রাখলো। রান্নাঘরে দেখলাম মশলাপাতি কম আছে, আসার সময় এগুলো নিয়ে এলাম। আর রাতের জন্য বাইরে থেকে খাবার নিয়ে এসেছি, গরম করে নিস। রান্না করার ঝামেলা করার দরকার নেই। বেলি প্যাকেটটার দিকে তাকিয়ে দেখলো সেখানে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আর নামি একটা দোকানের কাবাব আর পরোটা। সায়ান নিজের রুমে ফ্রেশ হতে চলে গেল। বেলি আর দেরি করলো না। রান্নাঘরে গিয়ে কাবাব আর পরোটা ডিশে সাজালো। সায়ানের পরনে একটা ছাই রঙের টি শার্ট আর কালো ট্রাউজার। ভেজা চুলগুলো হাত দিয়ে পেছনের দিকে সরাতেই সায়ানের কপালটা আরো প্রশস্ত আর গম্ভীর দেখালো। টেবিলে এসে বসলো। বেলি তার প্লেটে 2 টুকরা কাবাব আর পরোটা তুলে দিতে যেতেই সায়ান হাত বাড়িয়ে নিজেই নিয়ে নিল। নিজে নিয়ে নিতে পারবো, তুই তোরটা খা। সায়ান শান্ত গলায় বলল। পুরো ডাইনিং রুমটা এক অদ্ভুত নীরবতা। শুধু কাঁটা চামচের মৃদু শব্দ শোনা যাচ্ছে। বিলি আর চোখে সায়ানকে দেখছিল। এই লোকটা যখন ছোটবেলায় বাড়ি ছাড়লো তখন বিলি ছোট ছিল ঠিকই, কিন্তু পাড়াময় তার দাপটের গল্প শোনা যেত। সায়ান হঠাৎ মুখ তুলল। তোর বাবার সাথে কথা হয়েছে? কি বললেন উনি? বিলি একটু ঘাবড়ে গিয়ে বলল। হ্যাঁ হয়েছে, বাবা একটু চিন্তা করছিলেন। সায়ান একটা তাচ্ছিল্যের হাসি হাসল। করারই কথা। সায়ান চৌধুরীর ডেরায় নিজের মেয়েকে পাঠিয়ে দিয়ে কোন বাবা শান্তিতে থাকতে পারে? নিশ্চয়ই সাবধানে থাকার মন্ত্র দিয়েছেন। বেলি নিচু স্বরে বলল। বাবা আপনার উপর বিশ্বাস রাখতে চান। সায়ান এবার খাওয়ার মাঝখানে থেমে গেল। অবাক হলো। পাল্টা কিছুই বলল না। খাওয়া শেষ করে ল্যাপটপটা নিয়ে ড্রয়িং রুমে বসবি। তুই চাইলে কোনো মুভি দেখতে পারিস। ঘরের ভেতর একা মন খারাপ করে বসে থাকার চেয়ে ওটা ভালো। সায়ান দ্রুত খাবার শেষ করে হাত ধুয়ে উঠে গেল। বেলি তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। খাওয়া শেষে বেলি টেবিল পরিষ্কার করে ড্রয়িং রুমে এলো। সায়ান তখন সোফায় ল্যাপটপ কোলে নিয়ে বসে আছে। চোখে তার প্রখর ব্যক্তিত্ব। বেলি তার থেকে বেশ খানিকটা দূরে সোফায় অন্য কোণে গিয়ে বসলো। ল্যাপটপটা কোল থেকে নামিয়ে মাঝখানে টি টেবিলে রাখলো। মাউসটা নাড়াচাড়া করতে করতে সে বেলির দিকে আর চোখে তাকালো। বেলির নিস্পৃহ ভাব দেখে সায়ান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল। এভাবে ঝিম মেরে বসে থাকবি আর আমি কাজ করব, সেটা হয় না। আয় এদিকে আয়। সায়ান কিছুটা হুকুমের স্বরে বলল। বিলি দ্বিধা ভরে একটু এগিয়ে এসে সোফার কিনারায় বসলো। সায়ান ল্যাপটপের স্ক্রিনটা বেলির দিকে ঘুরিয়ে দিয়ে বলল। বল, কি মুভি দেখবি? আমি জানি না, আপনি যা বলবেন। আমি দেখলে অ্যাকশন বা থ্রিলার দেখি, তুই কি ওসব দেখবি? আপনি যেটা দেখবেন আমি সেটাই দেখব। সায়ান বেলির চোখের দিকে কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে রইল। তারপর মাউসটা দিয়ে একটা ক্লাসিক ড্রামা মুভি সিলেক্ট করলো। সে মুভিটা প্লে করে দিয়ে সোফায় আরাম করে হেলান দিয়ে বসলো। বেলি আর তার মাঝখানে মাত্র 1 হাত দূরত্ব। ল্যাপটপের আলোয় ড্রয়িং রুমের অন্ধকারটা এক মায়াবী রূপ নিয়েছে। মুভি চলতে শুরু করলো। সায়ান হাত দুইটা বুকের ওপর বেঁধে স্থির হয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাসের শব্দ বেলির কানে আসছে। মুভিটা যখন শেষের দিকে, বেলি চোখের পাতা দুইটা ভারী হয়ে এলো। ল্যাপটপের মৃদু আলোয় দেখা যাচ্ছে তার নিষ্পাপ মুখটা।
সায়ান এক দৃষ্টিতে স্ক্রিনের দিকে তাকিয়েছিল ঠিকই, কিন্তু হঠাৎ খেয়াল করলো পাশে কোনো নড়াচড়া নেই। ঘাড় ঘুরিয়ে দেখলো বেলি তার থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে অঘরে ঘুমাচ্ছে। বেলির লম্বা চুলগুলো অবাধ্য তার কপালে এসে পড়েছে। সায়ান ল্যাপটপটা আলতো করে টি টেবিল থেকে সরিয়ে বন্ধ করে দিল। পুরো ফ্ল্যাটটা এখন একদম নিস্তব্ধ। সায়ান বেলির ঘুমানো মুখটার দিকে কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। ছোট্ট বেলি আজ ভাগ্যের ফেরে তার ঘরে, তার এত কাছে। সায়ান সোফা ছেড়ে উঠে দাঁড়ালো, ভাবলো বেলিকে ডেকে তুলবে কিনা, কিন্তু পরক্ষণেই তার মনে হলো কাঁচা ঘুমে জাগানোটা ঠিক হবে না। সায়ান নিচু হয়ে খুব সাবধানে বেলির কোমরে আর পিঠের নিচে হাত রাখলো। 29 বছরের শক্ত সমর্থ সায়ানের কাছে বেলির শরীরটা এক টুকরো তুলোর মতন হালকা মনে হলো। বেলিকে পাজা কোলে করে তুলে নিল। বেলি ঘুমের ঘোরেই একটু নড়েচড়ে উঠে সায়ানের টি শার্টের কলারটা খপ করে চেপে ধরল। গরম নিঃশ্বাস সায়ানের গলার কাছে লাগছে। সায়ান এক মুহূর্তের জন্য থমকে গেল। বুকের ভেতরটা কেমন যেন তোলপাড় করে উঠল। নিজেকে সামলে নিয়ে ধীর পায়ে বেলির ঘরের দিকে এগোলো। বিছানায় বেলিকে শুইয়ে দেওয়ার সময় সায়ানের হাতের সাথে বেলির শরীরের স্পর্শে এক অদ্ভুত বিদ্যুৎ খেলে গেল। বেলিকে চাদরটা টেনে ভালো করে ঢেকে দিয়ে সায়ান জানালার পর্দাটা ঠিক করে দিল। অন্ধকার ঘরে বেলির শান্ত মুখখানা দেখে সায়ানের মনে এক অদ্ভুত রক্ষণশীলতা জেগে উঠল। বেলির কপালে ঝুলে থাকা চুলগুলো আলতো করে সরিয়ে দিয়ে সায়ান কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সকালবেলা বেলির ঘুম ভাঙল। চোখ মেলে দেখলো নিজের ঘরে নিজের বিছানায় শুয়ে আছে। এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। কাল রাতের আবসা স্মৃতিগুলো মনে করার চেষ্টা করতে লাগলো সে তো ড্রয়িং রুমের সোফায় বসে সায়ান সাহেবের সাথে মুভি দেখছিল। কখন যে চোখের পাতা এক হয়ে এসেছিল তা তার মনে নেই। বেলি ধড়ফড় করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। সে নিশ্চিত সে নিজে হেঁটে রুমে আসেনি। তাহলে কি সায়ান ভাই আমাকে? কথাটা মনে আসতেই বেলির সারা শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। ওই লোকটা তাকে কোলে তুলে রুমে দিয়ে গেছে ভাবতেই লজ্জায় বেলির কান মুখ লাল হয়ে উঠল। বেলি দ্রুত ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এলো। আজ ড্রয়িং রুমটা কালকের মতন ফাঁকা নয়। সায়ান সোফায় বসে কফি খাচ্ছে, সামনেই ল্যাপটপ খোলা। আজ তার পরনে হালকা নীল রঙের একটা শার্ট, হাতাগুলো গোটানো। বেলিকে দেখে একবার চোখ তুলে তাকালো, তারপর আবার ল্যাপটপের দিকেই মনোযোগ দিল। কাল রাতে সোফায় ওভাবে কেউ ঘুমায়? সায়ান কফিতে চুমুক দিয়ে নির্লিপ্ত গলায় বলল। বেলি আমতা আমতা করে বলল, আমি আমি আসলে বুঝতে পারিনি কখন ঘুমিয়ে পড়েছি। আমাকে কি আপনি, মানে আমি রুমে কিভাবে গেলাম? সায়ান এবার ল্যাপটপ বন্ধ করে পুরোপুরি বেলির দিকে ঘুরল। কিভাবে গেলি? তুই কি ঘুমের ঘোরে উঠতে পারিস? আমি দিয়ে এসেছি। বেলি লজ্জায় একদম লাল হয়ে মাথা নিচু করে ফেলল। সায়ান যে তাকে কোলে তুলেছে সেটা সে নিজ মুখে স্বীকার করায় বেলি আর কোনো কথা বলার ভাষা খুঁজে পেল না। সায়ান উঠে দাঁড়ালো, ঘড়িটা হাতে পড়তে পড়তে বলল, আজ আমার ফিরতে একটু দেরি হবে। দুপুরে তোর জন্য খাবার অর্ডার করে পাঠিয়ে দেব। আর শোন, বেলির খুব কাছে এসে থামলো। আগামীকাল তোকে নিয়ে বাইরে যাব, তৈরি থাকিস। সায়ান আর উত্তরের অপেক্ষা করলো না, গটগট করে বেরিয়ে গেল ফ্ল্যাট থেকে। বেলি শুধু দরজার দিকে তাকিয়ে রইল। পরের দিন বেলি আর সায়ান বের হবে। বেলি নীল রঙের সুতি সালোয়ার কামিজ পরেছে, চোখে কাজল, চুল ছেড়ে দেওয়া। সায়ান ড্রয়িং রুমে তৈরি হয়ে বসেছিল। আজ তার পরনে কালো প্যান্ট আর একটা সাদা শার্ট। বেলি রুম থেকে বের হতেই সায়ান এক মুহূর্তের জন্য চোখ তুলে তাকালো। তার চোখে এক পলকের জন্য একটা মুগ্ধতা খেলে গেল, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিয়ে নির্বিকার ভঙ্গিতে বলল, তৈরি, চল তবে। নিচে নামতেই বেলি দেখলো সায়ানের কালো রঙের চকচকে গাড়িটা দাঁড়িয়ে আছে। সায়ান ড্রাইভিং সিটে বসলো আর বেলি তার পাশের সিটে। গাড়ি স্টার্ট দেওয়ার কিছুক্ষণের মাঝে দুজনের মুখে কোনো কথা নেই। বেলির খুব ইচ্ছা করছিল জানালার কাজটা নামিয়ে দিতে, কিন্তু সায়ানের গম্ভীর মুখ দেখে সে সাহস পাচ্ছিল না। সায়ান হঠাৎ স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বলল, কোথায় যাবি বল? রমনা পার্ক, টিএসসি নাকি সংসদ ভবন এলাকা? বেলি মৃদুস্বরে বলল, আপনি যেখানে নিয়ে যাবেন সেখানেই যাব। আমি তো এই শহরটা চিনি না। সায়ান গাড়ি নিয়ে সোজা চলে এলো ধানমন্ডি লেকের পাড়ে। গাড়ি পার্ক করে বেলিকে নিয়ে হাঁটতে শুরু করলো। লেকের পাড়ের গাছপালা আর পানের ঝিলিক দেখে বেলির মনটা হঠাৎ ভালো হয়ে গেল। অনেক মানুষ হাঁটছে, কেউ আড্ডা দিচ্ছে, কেউ বাদাম খাচ্ছে। হঠাৎ সায়ান একটা আইসক্রিমের দোকানের সামনে গিয়ে থামলো। আইসক্রিম খাবি? খাবো।
কাচের ওপাশে সাজানো হরেক রকমের আইসক্রিমের দিকে তাকিয়ে বিক্রেতাকে বলল। একটা চকলেট ফ্লেভারের আইসক্রিম দিন তো। বেলি শায়নের দিকে তাকালো। আপনি খাবেন না? শায়ন পকেট থেকে ওয়ালেট বের করতে করতেই নির্লিপ্ত গলায় বলল। না। বেলি দেখলো শায়ন সত্যিই নিজের জন্য কিচ্ছু নিল না। আইসক্রিম খেতে খেতে শায়নের সাথে লেকের পাড় ধরে হাঁটতে লাগলো বেলি। শায়ন বেলির থেকে এক কদম দূরত্ব বজায় রেখে হাঁটছে, কিন্তু তার তীক্ষ্ণ নজর চারিদিকে ভিড়ের ওপর। কেউ বেলির গায়ে ধাক্কা দিচ্ছে কিনা বা কেউ আর চোখে তাকাচ্ছে কিনা, শায়ন সেসব অতন্ত্র প্রহরীর মতন খেয়াল রাখছে। হঠাৎ শায়ন একটা বেঞ্চের দিকে ইশারা করলো। ওখানে গিয়ে বস। বেলি বাধ্য মেয়ের মতন বেঞ্চে গিয়ে বসল। শায়ন তার ঠিক পাশে গিয়েই বসল, তবে মাঝখানে কিছুটা ফাঁকা রেখে। বেলি দেখলো শায়ন পকেট থেকে ফোন বের করে কিছু একটা দেখছে, কিন্তু তার পুরো মনোযোগ যেন বেলির দিকেই। আইসক্রিম শেষ হতেই বেলি হাতটা রুমাল দিয়ে মুছে নিল। শায়ন ফোনটা পকেটে রেখে বেলির দিকে তাকালো। খাওয়া শেষ, এবার চল, অনেক ঘুরেছিস। বেলি মৃদুস্বরে বলল। আর একটু থাকলে হতো না? জায়গাটা খুব সুন্দর। শায়ন এবার উঠে দাঁড়ালো, গটগট করে পার্কিং এর দিকে হাঁটতে শুরু করলো। বেলি তার দীর্ঘকায় শরীরের পেছন দিকে তাকিয়ে রইল। শায়ন আর বেলি গাড়িতে করে বাসায় ফিরল। সারাটা পথ শায়ন একটা কথাও বলেনি। বাসায় ঢুকেই শায়ন সোফায় বসে পড়ল, আর বেলি ফ্রেশ হতে রুমে চলে যায়। ড্রয়িং রুমে রাখা বেলির ফোনটা বিকট শব্দে বেজে উঠল। একবার, দুইবার, তিনবার, ফোনটা থামছেই না। শায়ন প্রচন্ড বিরক্ত হয়ে হেঁটে নিয়ে বেলির রুমের দিকে গেল। বেলি আপ্রাণ চেষ্টা করছিল তার জামার পেছনে চেইনটা খোলার। চেইনটা ঠিক মাঝপথে গিয়ে বিশ্রীভাবে আটকে গেছে। হাত ঘুরিয়ে কিছুদিন নাগাল পাচ্ছে না। উল্টো টানাটানিতে ফর্সা পিঠে নখের লাল দাগ পড়ে যাচ্ছে। ঠিক তখনই শায়ন রুমে ঢুকলো, হাতে বেলির অনবরত বাজতে থাকা ফোনটা। ফোনের কর্কশ আওয়াজে বিরক্ত হয়ে বলতে বলতে ঢুকছিল। এই তোর ফোনটা কি আজ সারা রাত বাজবে? ধর এটা। কিন্তু রুমে ঢুকতেই শায়ন থমকে গেল। মাঝপথে তার কথাগুলো তার গলায় আটকে গেল। ড্রেসিং টেবিলের সামনে বেলির প্রতিচ্ছবি ভেসে উঠছে। উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে, দুই হাত পেছনে ভাঁজ করা। চেইনটা খোলার চেষ্টায় জামার পেছনের অংশটা বেশ খানিকটা নেমে গেছে। বেলির ধবধবে ফর্সা মসৃণ পিঠটা অনাবৃত হয়ে আছে, আর তার ঠিক মাঝখানে দৃশ্যমান হয়ে আছে তার গাঢ় রঙের অন্তর্বাসের ফিতে। শায়ন স্তব্ধ দাঁড়িয়ে রইল। 29 বছরের এই দুর্ধর্ষ মানুষটা যে শহরের কোনো কিছুতেই তার ভয় পায় না, সে আজ 17 বছরের এক কিশোরীর অনাবৃত পিঠের সামনে এসে চরম অপ্রস্তুত হয়ে পড়ল। বুকের ভেতরটা ধকধক করে উঠল। হাতের ফোনটা টেবিলের ওপর রাখার সময় তার হাতটা সামান্য কেঁপে গেল। দ্রুত চোখ সরিয়ে নিল, কিন্তু ততক্ষণে দৃশ্যটা তার মস্তিষ্কে গেঁথে গেছে। এক পা পিছিয়ে গেল। বেলি আয়নায় শায়নকে দেখেই আর্তনাদ করে উঠল। আপনি। দ্রুত ওড়নাটা টেনে নিজের পিঠ ঢাকার চেষ্টা করলো, কিন্তু চেইন খোলা থাকায় ওড়নাটা ঠিক মতন থাকছে না। লজ্জায় ড্রেসিং টেবিলের দিকে মুখ ফিরিয়ে নুয়ে পড়ল। আমি তো ফোনটা দিতে এসেছিলাম। তুই দরজাটা লক করিসনি কেন? শায়ন আমতা আমতা করে বলল, দৃষ্টি তখনও মেঝের দিকে। বেলি কাঁপা কাঁপা গলায় বলল। আমি তো চেন খুলতে পারছিলাম না। আপনি আপনি প্লিজ যান। শায়ন এক মুহূর্তে দ্বিধা করলো, তারপর দরজার হাতল ধরেও থেমে গেল। পেছনে না ফিরেই গম্ভীর গলায় বলল। চুপচাপ দাঁড়া, চেইনটা আটকে গেছে তো আমি ঠিক করে দিচ্ছি, নড়বি না একদম। শায়ন ধীর পায়ে বেলির ঠিক পেছনে গিয়ে দাঁড়ালো। বেলির গায়ে সুগন্ধ শায়নের নিঃশ্বাসে মিশে গেল যেন। খুব সাবধানে প্রায় শ্বাস বন্ধ করে শক্ত আঙুল দিয়ে আটকে যাওয়া চেইনটা স্পর্শ করলো। বেলির ফর্সা পিঠের চামড়ায় শায়নের আঙুল লাগাতেই বেলি চোখ বন্ধ করে ফেলল। তার সারা শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে। শায়ন চেইনটা আলতো করে ধরে নিচের দিকে টানলো। আঙুলগুলো বেলির পিঠের খুব কাছে। শায়ন সর্বশক্তি দিয়ে চেষ্টা করছে বেলির চামড়া স্পর্শ না করতে। শায়নের মতন মানুষের হাত আজ এক কিশোরের চেইন খুলতে গিয়ে কাঁপছে। চেইনটা খুলে যেতেই শায়ন দ্রুত হাত সরিয়ে নিল। এক মুহূর্তের জন্য বেলির দিকে না তাকিয়ে গটগট করে রুম থেকে বেরিয়ে গেল। দরজাটা সশব্দে আটকে দেওয়ার পর বেলি ড্রেসিং টেবিলের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে রইল। তার হৃৎপিণ্ডটা তখনও দ্রুত ধকধক করছে। আয়নায় নিজের লাল হয়ে যাওয়া মুখটা দেখল। শায়ন নিজের রুমে ঢুকে দরজা ভেতর থেকে লক করে দিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের অপ্রস্তুত হয়ে যাওয়া মুখটা দেখল। 29 বছরের জীবনে আজ প্রথমবার সে এক নারীর সামনে এসে এভাবে হেরে গেল।
দৃশ্যটা চোখ থেকে কিছুতেই সরছে না। একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে বিছানায় ধপ করে বসে পড়ল সায়ান। সায়ান শটান হয়ে বিছানায় শুয়ে পড়ল। এসিটা 16 ডিগ্রিতে দেওয়া, তবুও তার কপালে বিন্দু বিন্দু ঘাম। চোখের সামনে বারবার বেলির অনাবৃত ফর্সা পিঠ ভেসে উঠছে। বিড়বিড় করে নিজেকে গালি দিল। উন্মাদ হয়ে গেছিস সায়ান, ও একটা বাচ্চা মেয়ে আর তুই। পরক্ষণেই মনে হলো বেলির স্পর্শ চেইনটা খোলার সময় আঙুল বেলের পিঠে আলতো করে লেগেছিল। বেলে যেভাবে শিউরে উঠেছিল সেই অনুভূতিটা সায়ানের শিরদাঁড়া দিয়ে এক তীব্র স্রোত বইয়ে দিল। অন্যদিকে বেলি নিজের ঘরের দরজাটা ভেতর থেকে লক করে দিয়ে বিছানায় ধপ করে বসে পড়ল। তার সারা শরীর এখনো থরথর করে কাঁপছে। লজ্জায় সব আলিশে মুখ গুজল। সায়ান ভাই পিঠ দেখেছে, এই চিন্তায় আজ তাকে শেষ করে দিচ্ছে। উনি কি ভাবলেন? ছি, আমি কেন দরজাটা ঠিক মতো আটকালাম না? বেলি নিজেকে বকতে লাগলো। পরের দিন সকালবেলা জানালার ফাঁক দিয়ে আসা রোদের ঝিলিক বেলির চোখে পড়ল। ধরফর করে উঠে বসলো। গত রাতের কথা মনে পড়তেই আবার গাল দুইটা লাল হয়ে উঠল। খুব সাবধানে দরজাটা একটু ফাঁক করে দেখলো ড্রয়িং রুমে কেউ আছে কিনা। ঠিক তখনই সায়ান ঘর থেকে বেরিয়ে এলো। পরনে একটা নেভি ব্লু রঙের শার্ট আর ছাই রঙের প্যান্ট। ভেজা চুলগুলো ব্যাক ব্রাশ করা, চোখে চিরচেনা তীক্ষ্ণ চাহনি। তাকে দেখে মনেই হচ্ছে না যে কাল রাতে ওই অপ্রস্তুত মুহূর্তটা তার ওপর কোনো প্রভাব ফেলেছে। সে একদম ফ্রেশ। সায়ান বেলির দিকে একবার তাকালো। বেলির চোখ দুইটা তখন মাটির দিকে নামানো, হাত দুইটা আঙুলের সাথে আঙুল পেঁচিয়ে সে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। উঠেছিস? যা ফ্রেশ হয়ে নে, টেবিলে নাস্তা রাখা আছে, খেয়ে নিস। আমাকে এখনই একটা কাজে বেরোতে হচ্ছে। সায়ান ঘড়িটা কবজিতে বাঁধতে বাঁধতে খুব স্বাভাবিক গলায় বলল। বেলি কোনো মতো অস্পষ্ট স্বরে বলল, আপনি আপনি খেয়েছেন? বাইরে খেয়ে নিব। এই বলে সায়ান বেরিয়ে যায়। সারাটা সকাল বেলি একা একা ফ্ল্যাটে কাটালো। বাড়িতে মায়ের সাথে, বড় আম্মুর সাথে, ছোট ভাইয়ের সাথে কথা বলে। এই কয়েকদিনই বাইরের হোটেলের মশলাদার খাবার আর ভালো লাগছে না। না, আজ আর বাইরের খাবার নয়, আজ আমি নিজেই রাখবো। বেলি মনে মনে ঠিক করলো বেলি রান্না করতে পারে, তবে সায়ানি করতে দেয়নি। রান্নাঘরে গিয়ে ফ্রিজ খুলে দেখলো রুই মাছ। বেলি আর দেরি করলো না, চটপট চাল ধুয়ে ভাত বসিয়ে দিল। এরপর মসুর ডালটা ভালো করে ধুয়ে সেদ্ধ বসালো। মাছগুলো হলুদ লবণ মাখিয়ে কড়াতে দিতেই তেল ছিটতে লাগলো। বেলি খুব সাবধানে মাছগুলো লাল করে ভেজে নিল। সায়ান পকেট থেকে নিজের চাবি বের করে দরজা খুলে ভেতরে পা রাখলো। আজ দুপুরে বাসায় এসেছে, নাকে এলো মাছ ভাজার ঘ্রাণ। সায়ান ভ্রু কুচকে সরাসরি রান্নাঘরের দিকে এগিয়ে গেল। দেখলো বেলি চুলার সামনে দাঁড়িয়ে গভীর মনোযোগে রান্না করছে। কপালের অবদ্ধ চুলগুলো ঘামে ভিজে লেপ্টে আছে। সায়ান মুগ্ধ হয়ে দৃশ্যটা দেখতে লাগলো। এই একাকী জীবনে নিজের ঘরের রান্নাঘরের মাঝে কোনো রমণের এই উপস্থিতি বেশ ভালো লাগছে। একাকিত্বের এই ধূসর ক্যানভাসে বেলি যেন এক টুকরো উজ্জ্বল রং ছিটিয়ে দিয়েছেন। সায়ানের মনে এক অদ্ভুত তৃপ্তি খেলে গেল। নিজের অজান্তেই দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। পরক্ষণেই খেয়াল হলো চুলোর তাপে ফর্সা মুখটা রাঙা হয়ে গেছে। সায়ানের চোয়াল শক্ত হয়ে এলো। বেলির পেছনে গিয়ে দাঁড়িয়ে বেশ কড়া গলায় ডাকলো, এই তোকে না আমি বারণ করেছি নিজে নিজে রান্না করতে? এখানে আগুনের সামনে কেন এসেছিস? বেলি চমকে গিয়ে ঘুরে দাঁড়ালো। আপনি আপনি কখন এলেন? বেলি কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, এই কয়দিন বাইরের হোটেলের ওই খাবার খেয়ে আর ভালো লাগছে না, তাই আজ ভাবলাম নিজেই কিছু রাঁধি। সায়ান কিছু বলতে যাচ্ছিল, কিন্তু বেলি তাকে থামিয়ে দিয়ে নরম সুরে বলল, আপনি এখন যান, ফ্রেশ হয়ে আসুন, আমার রান্না প্রায় শেষ, আমি এক্ষুনি খাবার দিচ্ছি। বেলি এবার সব শেষে সব কয়টা শুকনো মরিচ মুচমুচে করে ভেজে তেলের ওপর তুলে রাখলো। 10 মিনিট পর সায়ান ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে এসে বসলো। ডালের বাটি, গরম ভাত আর মাছ ভাজি। বেলি প্লেটে ভাত বেড়ে দিতে দিতে হঠাৎ থেমে যায়। ইস, স্যালাডটা তো করাই হয়নি, আপনি একটু দাঁড়ান, আমি ঝটপট কেটে নিয়ে আসছি। বেলি কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, দরকার নেই, এমনিতেই চলবে, তুই খেতে বস। বেলি শুনল না। না না, 1 মিনিট লাগবে শুধু। বলতে বলতেই রান্নাঘরের দিকে দৌড় দিল। রান্নাঘরে গিয়ে বেলি খুব দ্রুত শশা কাটতে শুরু করলো। সায়ান টেবিলে বসে অপেক্ষা করছিল, কিন্তু হঠাৎ রান্নাঘর থেকে বেলির একটা অস্পষ্ট আর্তনাদ। ও, শব্দ শুনে এক মুহূর্তের জন্য দেরি করলো না। চেয়ার ছেড়ে বিদ্যুৎ বেগে রান্নাঘরের দিকে ছুটল।
ভেতরে গিয়ে দেখলো বেলি তার হাতের তর্জনী আঙুলটা চেপে ধরে দাঁড়িয়ে আছে, আর মেঝেতে কয়েক ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছে। সায়নের চোয়াল শক্ত হয়ে গেল। এক মুহূর্ত সময় নষ্ট না করে বেলির হাতটা নিজের হাতের শক্ত মুঠোয় ধরে ফেলল। তোকে বলেছিলাম না তাড়াহুড়ো করবি না, কেন কথা শুনিস না তুই? সায়ন নিজেই কল ছেড়ে বেলির আঙুলটা নিচে চেপে ধরল। তারপর নিজের রুম থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে এলো। খুব সাবধানে কটন দিয়ে রক্ত মুছে অ্যান্টিসেপ্টিক লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। পুরোটা সময় সায়ন বেলের চোখের দিক থেকে একবারও তাকালো না। তার পুরো মনোযোগ ছিল বেলের এই ছোট্ট ক্ষতটার ওপর, যেন এই এক ফোঁটা রক্ত সায়নের নিজের শরীর থেকে ঝরছে। ব্যান্ডেজ করা শেষ হলে সায়ন গভীর চোখে বেলির দিকে তাকালো। আর কোনোদিন আমার কথা অমান্য করে এই ছুরি বাটি ধরবি না। চল এখন। ডাইনিং টেবিলে ফিরে আসার পর বেলি খুব লজ্জিত বোধ করছে। চামচ দিয়ে খাওয়ার চেষ্টা করতেই সায়ন হাত থেকে চামচ কেড়ে নিল। চুপচাপ বসে থাক। সায়ন হুকুমের স্বরে বলল। সায়ন একটা বড় লোকমা মাখিয়ে মাছের কাঁটা বেছে বেলির মুখের সামনে ধরল। মুখ খোল। সায়ন নির্বিকার ভঙ্গিমায় বলল। চোখের সেই প্রখর চাহনি দেখেই বেলি আর কথা বাড়ানোর সাহস পেল না। সে অতি সন্তর্পণে মুখটা একটু হা করল। সায়ন খুব আলতো করে লোকমাটা বেলির মুখে তুলে দিল। বেলি চিবিয়ে চিবিয়ে খাবারটা গিলতেই দেখল সায়ন নিজের জন্য এক লোকমা মাখিয়ে মুখে দিচ্ছে। এক প্লেটে একই সাথে খাওয়ার এই ঘনিষ্ঠতা বেলিকে এক নিমিষেই মর্যাদা বাড়িয়ে দিল যেন। সায়ন এক হাতে প্লেটে ভাত মাখছে, আর মাঝে মাঝে আর চোখে বেলির ব্যান্ডেজ করা আঙুলটার দিকে তাকাচ্ছে। ঝাল লেগেছে? সায়ন নিচু স্বরে জিজ্ঞাসা করলো। বেলি মাথা নেড়ে বলল, না ঠিক আছে, আপনিও খান। সায়ন কথা বাড়ালো না। একের পর এক লোকমা বেলির মুখে তুলে দিতে লাগলো। মাঝে মাঝে ভাজা শুকনো মরিচের টুকরা ভেঙে ডালের সাথে মেখে দিচ্ছিল, যেভাবে বেলির মা খাইয়ে দিতেন। সায়নের মতন একজন শক্ত হৃদয়ের মানুষ যে এত নিখুঁতভাবে মাছের কাটা বেছে কাউকে খাইয়ে দিতে পারে, তা বেলি কখনো কল্পনাও করতে পারেনি। খাওয়ানো শেষ করে সায়ন গ্লাস ভর্তি পানি বেলির ঠোঁটের কাছে ধরল। বেলি কয়েক চুমুক পানি খেয়ে মুখ সরিয়ে নিল। সায়ন নিজেও পানি খেয়ে উঠে দাঁড়ালো। ফার্স্ট এইড বক্সটা গুছিয়ে রাখতে রাখতে বেলির দিকে না তাকিয়েই বলল, খবরদার হাত যেন ভেজাস না। সায়ন নিজের রুমে যেতেই নিজের ব্যান্ডেজ করা আঙুলটার দিকে তাকিয়ে একা একাই হাসতে থাকে। বাইরে তখন গভীর রাত। বেলি বিছানায় শুয়েছিল, কিন্তু তার চোখে ঘুম নেই। হঠাৎ ড্রয়িং রুম থেকে সায়নের গম্ভীর গলার ডাক ভেসে এলো। বেলি এদিকে আয় একবার। বেলি চমকে উঠে বসল। এত রাতে সায়ন ভাই কেন ডাকছেন? দ্রুত ওড়নাটা গায়ে জড়িয়ে ঘর থেকে বের হলো। বেলির গলার আওয়াজ শুনে সায়ন ধীরে ধীরে ঘুরল। চোখের তীব্র চাহনি আজ যেন আরো গভীর, আরো মায়াবী। সায়ন কোনো কথা না বলে টেবিলের ওপর রাখা ছোট্ট একটা কারুকাজ করা বক্স বেলির দিকে বাড়িয়ে দিল। বেলি কিছুটা দ্বিধা আর বিস্ময় নিয়ে বক্সটা হাতে নিল। এটা কি? সায়ন বেলির চোখের দিকে এক মুহূর্ত স্থিরভাবে তাকিয়ে থাকলো। প্রখর চাহনি আজ যেন বেলিকে অনেক কিছু বলতে চাইছে, কিন্তু ঠোঁটে কোনো শব্দ নেই। খুলে দেখ। বেলি খুব সাবধানে বক্সটা খুলল। ভেতরে চিকচিক করে উঠল এক জোড়া চমৎকার রূপোর নূপুর। সূক্ষ্ম কারুকাজ করা নূপুরের ঝিলিক বেলির চোখের মনিতে প্রতিফলিত হলো। এত রাতে তাকে ডেকে এই উপহার দেবে সায়ন, সেটা বেলি কল্পনাও করতে পারেনি। এরপর আর কোনো কথা হলো না। দুজনের মাঝখানে এই নীরবতা যেন হাজার শব্দের চেয়েও বেশি মুখর হয়ে উঠল। সায়ন এক পা বেলির খুব কাছে এসে থামল। কোনো শব্দ না করে বক্স থেকে একটা নূপুর হাতে নিল। বেলি মন্ত্রমুগ্ধের মতন সোফায় বসল। সায়ন মেঝেতে এক হাঁটু গেড়ে বসে বেলির পাটা খুব যত্ন করে নিজের হাতের তালুতে তুলে নিল। সায়নের হাতের স্পর্শে বেলির সারা শরীরে এক তীব্র শিহরণ বয়ে গেল। বেলি দেখছে সায়ন কত নিখুঁত মনোযোগ দিয়ে নূপুরটা তার পায়ে পরিয়ে দিচ্ছে। রূপোর ঝুনঝুনিগুলো বেলির ফর্সা ত্বকে স্পর্শ করল। সায়নের আঙুলগুলো যেন ক্ষণিকের জন্য থমকে গেল। সায়ন নূপুর পরানো শেষ করেও বেলির পা ছাড়ল না। তার শক্ত হাতের তালুতে বেলির নরম পাটা যেন এক টুকরো তুলোর মতন মিশে আছে। সায়ন নতজানু হয়ে বসেই মাথা এক বিন্দু নিচু করে রইল। পরের মুহূর্তেই বেলি অনুভব করলো এক গভীর স্পর্শ। সায়ন খুব ধীর লয়ে বেলির ফর্সা পায়ের ওপর নিজের ঠোঁট ছোঁয়ালো। বেলির সারা শরীরে যেন সহস্র ভোল্টের বিদ্যুৎ খেলে গেল। এই আকস্মিক আর তীব্র ভালোবাসার বহিঃপ্রকাশে শিউরে ওঠে। লজ্জায় আর এক অব্যক্ত শিহরণে
চোখ দুইটা বুজে এলো বেলির। নিজের অজান্তেই সোফার কুশনটা খামচে ধরলো আর দাঁতে দাঁত দিয়ে নিজের ঠোঁটটা শক্ত করে কামড়ে ধরলো। সায়ানের ঠোঁটের উত্তাপ বেলির পায়ের ত্বক ভেদ করে যেন সরাসরি তার হৃদয়ে গিয়ে আছড়ে পড়ছে। মানুষ আজ কতটা তৃষ্ণায় তার আত্মসমর্পণ নিয়ে পায়ের কাছে ঝুঁকে আছে। সেভাবেই বেলির ভেতরটা ওলটপালট হয়ে যাচ্ছিল। সায়ন থামল না, খুব আলতো করে ঠোঁট জোড়া বেলির নূপুর পরা পায়ের ওপর দিয়ে ঘষে আনলো। রূপর নূপুরটা টুং করে একবার বেজে উঠল, যেন এই নিভৃত মুহূর্তের সাক্ষী দিল। সায়ান এই নীরব চুম্বনে কোনো মেকি কথা ছিল না, ছিল এক চূড়ান্ত অধিকার আর ভালোবাসার স্বীকারোক্তি। বেলি তখনও নিজের ঠোঁট কামড়ে ধরে আছে, তার ফর্সা মুখটা লজ্জার আগুনের মতন লাল হয়ে আছে। সায়ানের চোখে তখন এক তীব্র নেশা আর অধিকার বোধের ছায়া। মুহূর্তেই বেলি বুঝে নিল ইয়াসির খান সায়ানের সাম্রাজ্যের একমাত্র অধীশ্বরী সে। সায়ান কোনো কথা বলল না, শুধু বেলির ধরধর করে কাঁপতে থাকা হাতের ওপর নিজের হাতটা রাখলো। বেলি চোখ খুলে সায়ানের দিকে তাকাতেই দেখল এই মুহূর্তে এই দুর্দর্শ মানুষটার চোখে আজ এক অন্যরকম জয়ী হওয়ার তৃপ্তি। আলতো করে বেলির কামড়ে ধরা ঠোঁটটা নিজের আঙুল দিয়ে মুক্ত করে দিল। সায়ান ধীরে ধীরে মেঝের ওপর থেকে উঠে দাঁড়ালো। সায়ান এক পা বেলির আরো কাছে নিয়ে এলো। সায়ান খুব আলতো করে বেলির চিবুকটা ধরল। বেলি চোখ মেলে তাকাতেই সায়ানের গভীর নিঃস্বচ্ছন্ন চাহনি দেখল। সায়ান তার ঠোঁট জোড়া বেলির কপালে ছোঁয়ালো, এক দীর্ঘ পবিত্রময় চুমু। যেন এই চুমুর মাধ্যমে সে বেলিকে পৃথিবীর সব অনিষ্ট থেকে আগলে রাখার এক নীরব শপথ নিল। বেলির মনে হলো তার সব ভয় আর অনিশ্চয়তা এই একটা স্পর্শে ধুয়ে মুছে গেল। কিন্তু সায়ান সেখানেই থামল না, তার হাতের আঙুলগুলো বেলির চুলের মাঝে বিলি কাটতে লাগলো। ধীরে ধীরে মুখ নামিয়ে আনলো বেলির মুখের খুব কাছে। বেলি অনুভব করলো সায়ানের গরম নিঃশ্বাস তার ঠোঁটের ওপর আছড়ে পড়ছে। হৃৎপিণ্ডের ধকধকানি তখন যেন কানের কাছে বাজছে। পরের মুহূর্তেই সায়ান খুব সন্তর্পণে বেলির কাঁপতে থাকা ঠোঁট জোড়া নিজের ঠোঁটের গভীর আশ্রয় নিল। বেলির সারা শরীরে যেন অবশ হয়ে এলো, এক তীব্র শিহরণ তার শির দ্বারা দিয়ে বয়ে গেল। এই প্রথম নিবিড় মিলন। সায়ানের চুম্বনে কোনো তাড়াহুড়া ছিল না, ছিল এক গভীর আর ধীর স্থির অধিকারবোধ। বেলি নিজের অজান্তেই সায়ানের শক্ত কাঁধ দুইটা খামচে ধরল। সায়ান যখন বেলির ঠোঁট থেকে নিজেকে সামান্য আলাদা করল, যখন দুজনের নিঃশ্বাস হয়ে উঠেছে আরো দ্রুত, সায়ান বেলির কপালে নিজের ঠোঁট ঠেকিয়ে কিছুক্ষণ স্থির হয়ে রইল। বেলি, সায়ানের গলার স্বর আজ অদ্ভুত রকমের ভারী। বেলির কানের কাছে মুখ নিয়ে বলল, আজ থেকে তুই শুধু আমার। এই নুপুরের প্রতিটি শব্দ যেন সবসময় আমাকে মনে করিয়ে দেয় যে তুই কেবল ইয়াসির খান সায়ানের। বেলি কোনো কথা বলতে পারল না, শুধু সায়ানের বুকের ওপর নিজের মাথাটা এলিয়ে দিল। তারপর আবার বেলির ঠোঁট নিজের ঠোঁটে মিলিয়ে দেয়। সায়ানের কিছু একটা মনে পড়তেই যেন এক ঝটকায় নিজেকে সরিয়ে নিল। বেলির ঠোঁট থেকে নিজেকে আলাদা করে এক পা পিছিয়ে গেল। এই মুহূর্তের তীব্রতা সে আর সহ্য করতে পারছে না। সায়ানের এই পিছিয়ে যাওয়াটা বেলির বুকে তীরের মতন বিঁধল। সায়ান তাকে ছেড়ে চলে যাওয়ার মানেই এক বিশাল শূন্যতা। বেলি হুট করে এগিয়ে গিয়ে সায়ানের শক্ত কবজিটা খামচে ধরল। তার ছোট আঙুলগুলো সায়ানের পেশিবহুল হাতে এক অদ্ভুত অধিকার নিয়ে চেপে ধরল। সায়ান থমকে দাঁড়ালো, পেছনে না ফিরে নিচু গলায় বলল, হাত ছাড় বেলি, অনেক রাত হয়েছে, নিজের রুমে যা। বেলি ছাড়ল না, চোখের কোণেই তখন চিকচিক করছে জল। আমাকে পছন্দ করে না? সায়ান আর নিজেকে ধরে রাখতে পারল না, ঝড়ের বেগে ঘুরে দাঁড়ালো। বেলির ওই চোখের জল আর হাতের টান সায়ানের ভেতরের সব দেওয়াল ভেঙে চুরমার করে দিল। বুঝে নিল এই মেয়েটাকে দূরে সরিয়ে রাখা তার ক্ষমতার বাইরে এখন। সায়ান কোনো কথা না বলে হঠাৎ ঝুঁকে বেলিকে পাজা কোলে করে নিজের কোলে তুলে নিল। বেলি অপ্রস্তুত থাকায় সায়ানের ঘাড় ঘুরিয়ে ধরল। পায়ের রূপর নপুরটা টুং করে বেজে উঠল। এই নিস্তব্ধ ঘরে সায়ান বেলিকে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে ধীর পায়ে নিজের বিছানার দিকে এগিয়ে গেল। সায়ান বেলিকে খুব আলতো করে বিছানায় শুইয়ে দিল। বেলির ছড়িয়ে থাকা চুলগুলো কাঁপতে থাকা ঠোঁট দেখে সায়ান স্থির হয়ে রইল। সায়ানের দু চোখে এক আদিম তৃষ্ণা খেলা করছে। বেলি চোখের দিকে তাকিয়ে আলতো করে কাঁধের ওপর রাখা ওড়নাটা ধরল। বেলির বুক ধক করে উঠল। সায়ান খুব ধীর লয় অতি সন্তর্পণে ওড়নাটা সরিয়ে দিল। রেশমি কাপড়টা বেলির শরীর থেকে পিছলে গিয়ে মেঝের ওপর লুটিয়ে পড়ল।
ওড়না সরে যেতেই বেলি লজ্জায় শায়ানের বুকের মাঝে লুকানোর চেষ্টা করে। শায়ান বেলির চিবুকটা আলতো করে ধরে মুখটা উঁচিয়ে ধরল। 17 বছরের বেলি ভীরু পবিত্র রূপ দেখে শায়ানের বুকের ভেতরে সবটুকু কঠোরতা যেন মোমের মতন গলে গেল। ভয় পাচ্ছিস? বেলি কোনো কথা বলতে পারল না, শুধু শায়ানের শক্ত কাঁধ দুইটা নিজের ছোট হাতে শক্ত করে আঁকড়ে ধরল। শায়ান বেলির গলার ঘাঁচে নিজের ঠোঁট ছোঁয়ায়। রূপর নুপুরটা পায়ের নড়চড়ায় টুম করে বেজে উঠল, যেন এই নিভৃত মিলনের সাক্ষী দিল। শায়ানের প্রতিটা স্পর্শ বেলিকে পাগল করে তুলল। শায়ান আর বেলির মাঝে কোনো দেয়াল রইল না। এক নিবিড় আবেশে দুজন দুজনের ভেতর হারিয়ে যেতে লাগলো। শায়ানের সুঠাম শরীরের উত্তাপ আর বেলির লাজুক সমর্পণ মিলেমিশে একাকার হয়ে গেল। সকালে বেলির ঘুম ভাঙল। ধীর লয়ে চোখ মেলতেই শায়ানের বুকে বেলি শুয়ে আছে। বেলির সারা শরীর যেন এক নিমেষে শিউরে উঠল। বেলি নিচে তাকাতেই দেখল একটা মাত্র সাদা চাদরে নিচে দুজন। চাদরের নিচ দিয়ে শায়ানের পেশি বহুল হাতটা বেলির কোমরের ওপর রাখা। কাল রাতের নিবিড় মুহূর্তগুলো একের পর এক বেলির সামনে ভেসে উঠতে লাগলো। লজ্জায় বেলির ফর্সা মুখটা মুহূর্তেই আগুনের মতন লাল হয়ে গেল। হৃৎপিণ্ড যেন গলার কাছে এসে ধকধক করছে। বেলি অতি সাবধানে নিঃশ্বাস বন্ধ করে শায়ানের হাতটা সরিয়ে দিল। শায়ান তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। তার শান্ত মুখটা দেখে মনেই হচ্ছে না কাল রাতে মানুষটা কতটা বেপরোয়া ছিল। বেলি চাদরের নিচে শরীরটা কোনো মতে জড়িয়ে বিছানা থেকে দ্রুত মেঝের উপর পড়ে থাকা জামা কাপড়গুলো তুলে নিয়ে প্রায় দৌড়ে নিজের রুমে চলে গেল। রুমের দরজাটা ভেতর থেকে লক করে দিয়ে ধপ করে বিছানায় বসে পড়ল। ছি, আমি কাল কি করলাম? বেলি নিজের দুই হাতের তালুতে মুখ ঢাকল। দ্রুত শাওয়ারের নিচে গিয়ে দাঁড়ালো। ঝর্ণার ঠান্ডা পানি শরীরে আছড়ে পড়ছে। শাওয়ার নিতে নিতে বেলি ভাবছিল সবকিছু। অজান্তেই মুচকি হাসল। ভয় আর লজ্জা থাকলেও মনের এক কোণে এক অদ্ভুত প্রশান্তি কাজ করছে। শাওয়ার নিয়ে ভেজা চুলে নিজের ঘর থেকে বের হলো। তার পরনে একটা সাধারণ ধুতি সালোয়ার কামিজ। ড্রয়িং রুমের দিকে পা বাড়ায়। ঠিক সেই মুহূর্তে শায়ান নিজের ঘর থেকে বের হলো। শায়ান এখনো পুরোপুরি ফ্রেশ। পরনে কেবল একটা কালো ট্রাউজার। ভেজা চুলগুলো কপালে আছড়ে পড়ছে। দুজনের চোখাচোখি হলো। বেলি মুহূর্তেই মাথা নিচু করে ফেলল। তার ফর্সা মুখটা লজ্জায় লাল হয়ে উঠছে। হুট করে কি বলবে খুঁজে পাচ্ছিল না। কাল রাতের নিবিড় মুহূর্তগুলো শায়ানের চোখের সামনেও বারবার ভেসে উঠছে। বেলি, বিলি অস্পষ্ট স্বরে বলল, জি। তোর তোর আঙুলটা এখন কেমন? ব্যান্ডেজটা কি ভিজে গেছে? বেলি মাথা নেড়ে বলে। না, ঠিক আছে। আমি আমি চা বসাই। বলেই রান্নাঘরে চলে গেল। চা হাতে নিয়ে ড্রয়িং রুমে আসতেই বেলি দেখল শায়ান সোফায় বসে আছে। বিলি ধীর পায়ে এগিয়ে গিয়ে টি টেবিলের ওপর চায়ের কাপটা রাখলো। শায়ান মুখ তুলে তাকালো। বেলি চায়ের কাপটা এগিয়ে দিয়ে দ্রুত সরে যেতে চাইল, কিন্তু শায়ান ক্ষিপ্রতায় বিলির হাতটা ধরে ফেলল। হাতের স্পর্শে বিলি আবারও শিউরে উঠল। বস এখানে। শায়ান পাশে বসার ইঙ্গিত করল। বিলি দ্বিধা ভরে সোফার এক কোণে বসলো। শায়ান চায়ের কাপে একটা চুমুক দিয়ে বেলির দিকে স্থির দৃষ্টিতে তাকালো। বেলির ভেজা চুল থেকে এখনো জলের কণা ঝরছে, যা তার কামিজের কাঁধের কাজটা একটু ভিজিয়ে দিয়েছে। তোর চুলে এখনো পানি লেগে আছে বেলি, ঠান্ডা লেগে যাবে। বেলি অস্পষ্ট স্বরে বলল। না, ঠিক আছে, শুকিয়ে যাবে একটু পরেই। শায়ান কোনো কথা না বলে উঠে দাঁড়ায়। আলমারি থেকে একটা শুকনো তোয়ালে এনে বেলির কিছু বুঝে ওঠার আগেই শায়ান বেলির পেছনে দাঁড়িয়ে খুব যত্ন করে তার চুলগুলো মুছতে শুরু করলো। এই দৃশ্যটা বেলির কাছে স্বপ্নের মতন মনে হলো। সায়ান ভাই, আমি করছি। বেলি মৃদু প্রতিবাদ করলো। চুপচাপ বস। কাল রাতে তুই আমার হাতটা শক্ত করে ধরেছিলি, মনে আছে? তখন তো খুব সাহস দেখাচ্ছিলি, এখন কেন কাঁপছিস? বেলি লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। শায়ান বেলির কাঁধের ওপর নিজের হাতটা রাখে। বেলির অনাবৃত ত্বকে শায়ানের আঙুলের স্পর্শে এক তীব্র শিহরণ বয়ে যায়। আমার দিকে তাকা। বেলি অনেক কষ্টে চোখ মিলল। শায়ানের প্রখর নিঃস্বচ্ছন্ন চাহনি আজ যেন বেলিকে পুরোপুরি গ্রাস করে নিতে চাইছে। শায়ান ঝুঁকে বেলির নাকে নিজের নাক ঘষল। তুই আমার অর্ধাঙ্গিনী, ওসব স্বাভাবিক, বুঝেছিস? বেলি শুধু মাথা নেড়ে সায় দিল। শায়ান তার অন্য হাত দিয়ে বেলির এলোমেলো ভেজা চুলগুলো কানের পেছে গুজে দিল।
সায়ান থামল না। বেলির কানের লতিতে নিজের ঠোঁট ছোঁয়ালো। তীক্ষ্ণ স্পর্শে বেলি শিউরে উঠল। নিজের অজান্তেই সায়ানের শক্ত কাঁধ দুইটা আঁকড়ে ধরল। সায়ান এবার বেলির কপালে নিজের কপাল ঠেকায়। দুই জোড়া নিঃশ্বাস তখন দ্রুত। সায়ান আলতো করে বেলির কামড়ে ধরা ঠোঁটটা নিজের আঙুল দিয়ে মুক্ত করে দিল। সায়ান ঝুঁকে বেলির ঠোঁটে খুব কোমল কিন্তু গভীর একটা চুমু খেল। এরপর সায়ান বেলিকে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে এক দীর্ঘশ্বাস ফেলল। দুপুরের দিকে সায়ানের ফোনে একটা জরুরি কল আসায় তাকে অনিচ্ছা সত্ত্বেও বের হতে হলো। যাওয়ার সময় বেলির কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে গেল। তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব, নিজের খেয়াল রাখিস। পুরো বিকেলটা বেলির কাটলো এক অদ্ভুত ঘোরের মধ্যেই। সায়ানহীন এই বিশাল ফ্ল্যাটটা আজ তার কাছে বড্ড একা লাগছে। রাত তখন প্রায় 9টা। বাইরে ঢাকা শহরের ব্যস্ততা কিছুটা কমেছে। কলিং বেলের শব্দ হতেই বেলি দ্রুত দরজার দিকে ছুটে গেল। দরজা খুলতেই থমকে দাঁড়ায়। সায়ান দাঁড়িয়ে আছে, পরনে কালো শার্ট যার হাতা কোনই পর্যন্ত গোটানো। কিন্তু বেলির নজর আটকে গেল সায়ানের হাতে থাকা বিশাল এক তোড়া লাল গোলাপ আর একগুচ্ছ সাদা বেলি ফুলের দিকে। ফুলের তীব্র সুবাস মুহূর্তেই পুরো ঘরটাকে আচ্ছন্ন করে ফেলল। সায়ান ভেতরে ঢুকে দরজাটা শব্দ করে বন্ধ করে দিল। বেলি মুগ্ধ হয়ে ফুলের দিকে তাকিয়ে আছে। এইসব কার জন্য? সায়ান এক পা এগিয়ে বেলির খুব কাছে এসে থামে। ফুলের তোড়া বেলির দিকে বাড়িয়ে দিয়ে চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরল। তোর নামের সাথে মিল রেখে বেলি ফুল আনলাম, আর আমার হৃদয় রঙের সাথে মিলিয়ে এই গোলাপ। পছন্দ হয়েছে? বেলি ফুলগুলো জড়িয়ে ধরল। ফুলের পাপড়ির ন্যায় এক অনুভূতি সারা শরীরে ছড়িয়ে পড়ছে। সায়ান বেলির কোমর জড়িয়ে ধরে তাকে নিজের সাথে মিশিয়ে নিল। বেলি বুকের সাথে চেপে ধরে থাকা ফুলগুলোর ঘ্রাণ আর সায়ানের পুরুষালী পারফিউমের সুবাস মিলেমিশে একাকার হয়ে গেল।